চন্দ্রনাথ রথকে খুনের দায়ে শুভেন্দু অধিকারী আটক করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর রাজ্যের এই রাজনৈতিক পালাবদলের পরই চাপে পড়ে গিয়েছেন বলে মনে করছেন অনেকে। এদিকে আজ চন্দ্রনাথ হত্যায় শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী একসাথে আটক হয়েছে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়, ভারতের গোপন রহস্য উন্মোচন হয় নরেন্দ্র মোদীর গ্রেপ্তার হওয়ার পর। ভোটের পর মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার সিবিআই এর জালে প্রথম বড় সাফল্য। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পদ হারাতে চলেছেন তিনি। কোন রকম দুর্নীতিতে যে বরদাস্ত করা হবে না তা দায়িত্বে এসে স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে একের পর এক পদক্ষেপ করতে দেখা যাচ্ছে নতুন সরকারকে, এমনকি দুটো কমিশনও গঠন করা হয়েছে। ক্ষমতায় বসেই কোরবানির ঈদ পণ্ড করতে শুভেন্দু যে নতুন আইন প্রণয়ন করেছে, তার ফলে এবার তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সেই হিন্দুরা। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের দায়ে পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পথ হারাতে চলেছেন তিনি। একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। সেই সব জগৎ থেকে বলতে চাই, অত্যাচার তাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই সব আমাদের বুক পেতে প্রতিবাদ করার দরকার, আমি মরবো তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। ভারতের প্রত্যেকটা জনগণ এবার ভয়াবহ রূপ ধারণ করে শুভেন্দু অধিকারীর ড্রাইভার চন্দ্রনাথ রথ হত্যার বিষয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সম্পূর্ণ ভারতে তুলপার পরিস্থিতি। শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী একসাথে আটক হয় এবং এই দুইজনের অনেক কুকর্ম প্রকাশ্যে আসে। এই ঘটনার সাথে এই দুইজনকেই সবাই জড়িত করতেছে অসংখ্য প্রমাণ এই মুহূর্তে আমাদের কাছে আসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে এই শুভেন্দু অধিকারীর অনেক কুকর্ম এবং গরু কুরবানির বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেক ঘটনা, সবকিছু দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম একটাই, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত এই ব্যক্তিকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করার ঘটনায় উঠছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন। এটা কি শুধুই রাজনৈতিক শত্রুতার ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? ক্ষমতার অন্দর মহলে কি শুরু হয়েছে নীরব রক্তাক্ত খেলা? কেন হঠাৎ করে নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারাতে হলো শুভেন্দু অধিকারীকে? আর কেনই বা এই ঘটনাকে ঘিরে বিরোধীরা তুলছে পরিকল্পিত হত্যার অভিযোগ? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই সব চাঞ্চল্যকর তথ্য, রাজনৈতিক সমীকরণ এবং রহস্যময় ঘটনা প্রবাহ যা পুরো বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসতে চলেছে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। সময়টা গত 6 মে 2026, গভীর রাত। কলকাতার উপকণ্ঠে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারি এলাকায় তখন প্রায় জনমানবহীন, নিস্তব্ধ। ঠিক সেই সময় অন্ধকার চিরে একটি দ্রুতগতির এসইউভি গাড়ি সামনে এসে আচমকা ব্রেক কষে দাঁড়ায় আরেকটি রূপালী রঙের গাড়ির সামনে। চালক কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যে চারপাশ থেকে গাড়িটিকে ঘিরে ফেলে কয়েকটি মোটর বাইক। রাতের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁঝরা করে দেওয়া হয় গাড়ির সামনের সিটে বসা মানুষটির শরীর। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত নাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও অভ্যস্ত বিশ্বস্ত পিএস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ। নির্বাচনের ফল প্রকাশের ঠিক 2 দিন পর যখন রাজ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক রদবদল চলছে, ঠিক তখনই এই হাই প্রোফাইল খুন গোটা দেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই নিখুঁত ব্লুপ্রিন্টের পেছনে যা বেরিয়ে আসছে তা কোনো শ্বাসরুদ্ধকার থ্রিলারকেও হার মানায়। ঘটনার পরপরই রাজ্য পুলিশ এবং সিআইডি অত্যন্ত দ্রুততার সাথে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ, ফাস্ট্যাগের ভুয়া অ্যাকাউন্ট এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মাত্র 4 দিনের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয় 3 জন কুখ্যাত শার্প শুটারকে, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তদন্তে উঠে আসে এক শিউরে ওঠার মতো তথ্য। চন্দ্রনাথ রথকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য সুপারি দেওয়া হয়েছিল প্রায় 1 কোটি টাকারও বেশি। বিহারের জেলে বসে এই কিলিং কন্ট্রাক্ট বা সুপারি নিয়ন্ত্রণ করেছিলেন এক কুখ্যাত মাফিয়া ডন। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরপ্রদেশ বা বিহারের ভাড়াটে খুনিদের সাথে মেদিনীপুরের চন্দ্রনাথ রথের ব্যক্তিগত শত্রুতা কোথায়? ধৃত রাজ সিংহের একটি পুরনো রাজনৈতিক প্রচারের ভিডিও সামনে আসতেই সমীকরণ
আরও জটিল হয়ে যায়। কিন্তু ঠিক যখন তদন্তকারীরা এই বিপুল অঙ্কের টাকার উৎস এবং এর পেছনের আসল মাস্টারমাইন্ডের কাছাকাছি পৌঁছাচ্ছিলেন, তখনই ঘটে এক অকল্পনীয় মোড়। রাজ্য সরকার এবং কেন্দ্রের যৌথ বিজ্ঞপ্তিতে রাতারাতি এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। যে পুলিশ মাত্র 96 ঘন্টায় খুনিদের ধরে ফেলল, তাদের হাত থেকে কেন তড়িঘড়ি মামলা কেড়ে নেওয়া হলো? তবে কি তদন্তের গতিপথ এমন কোনো রাঘব বোয়ালের দিকে যাচ্ছিল যার নাম সামনে এলে ক্ষমতার ভিত নড়ে যেতে পারে? আপনার কি মনে হয়? তদন্তের এ পর্যায়ে সিবিআই এর আশা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক সমঝোতা কাজ করছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। অপরাধ বিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকরা যখন এই হত্যাকাণ্ডের সূত্র ধরে অতীতের ফাইলগুলো খুলছেন, তখন একটি অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় প্যাটার্ন বা নকশা সামনে আসছে। চন্দ্রনাথ রথ প্রথম নন। বিগত 1.5 দশকে এই একই রাজনৈতিক বৃত্তি থাকা একাধিক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2023 সালে প্রদীপ ঝা হত্যাকাণ্ড, 2013 সালের 4 আগস্ট রহস্যজনকভাবে খুন হন তৎকালীন প্রভাবশালী নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝা। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত আজও চাপা পড়ে আছে। 2018 সাল সুব্রত চক্রবর্তীর মৃত্যু। 2018 সালে নেতার নিজস্ব দেহরক্ষী বা ব্যক্তিগত রক্ষী সুব্রত চক্রবর্তীর দেহ উদ্ধার করা হয় খোদ পুলিশ ব্যারাক থেকে। ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা হলেও তার পরিবার আজও একে পরিকল্পিত হত্যা বলেই দাবি করে। 2021 সালে গাড়ি চালকের খুন। 2021 সালে হাই ভোল্টেজ নির্বাচনের ঠিক পরপরই রহস্যজনকভাবে খুন হতে হয় নেতার দীর্ঘদিনের বিশ্বস্ত গাড়ি চালককে। অপরাধ বিশ্লেষকদের মতে মাফিয়া রাজনীতি বা ক্ষমতার শীর্ষ স্তরের খেলায় এটি অত্যন্ত পুরনো একটি স্ট্র্যাটেজি। একজন প্রভাবশালী নেতার সবচেয়ে কাছের মানুষরাই জানেন তার ভেতরের সমস্ত গোপন খবর, কার সাথে কোন শিল্পপতির বৈঠক হচ্ছে, শত কোটি টাকার লেনদেনের হিসাব কোথায় রাখা আছে, কিংবা কোন অন্ধকার পথে ক্ষমতা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ছায়াসঙ্গীরা যখনই কোনো কারণে সংবেদনশীল তথ্যের পাহাড় হয়ে ওঠেন, তখনই কি তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়, নাকি এগুলো শুধুই বিচ্ছিন্ন কিছু কাকতালীয় ঘটনা? চন্দ্রনাথ রথ কেবল একজন পিএস ছিলেন না। 2 দশক ভারতীয় বিমান বাহিনীতে কাজ করা এই ব্যক্তি ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষ কৌশলী বা ট্রাবল শুটার। 2023 থেকে 2026 সালের নির্বাচনে বৈতরণী পার করার পেছনে ব্যাকরুমের বড় বড় লজিস্টিক্স এবং স্ট্র্যাটেজি তিনি সামলেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল নতুন সরকার গঠনের পর চন্দ্রনাথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় কোনো প্রশাসনিক দায়িত্বে আনা হতে পারে। ঠিক এই সময়ে 1 কোটি টাকারও বেশি খরচ করে ভুয়া নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করে আন্তরাজ্য শার্প শুটার নিয়ে কেন এই নিখুঁত অপারেশন চালানো হলো? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই খুনের পেছনে 2টি সম্ভাব্য দিক হতে পারে। প্রথমত, এটি চরম কোনো রাজনৈতিক প্রতিহিংসার ফসল। বিজেপিকে আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে। ये सरकार जब से आया है हम मुसलमानों को टारगेट कर रहा है, कभी नमाज पढ़ने से रोक रहा है, कभी नारा लगाने से रोक रहा है। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এখন একটা দৃশ্য বুকের ভেতরটা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ডুকরে বুকরে কাঁদছেন এমন কিছু মানুষ যারা রাজনীতির দাবার বোর্ডে কখনো কোনো হিসেবেই আছেননি। কারা এই মানুষগুলো? এরা হলেন বাংলার প্রান্তিক হিন্দু খামারি, যাদের একমাত্র ভরসা ছিল তাদের হাতে পালা কয়েকটা গরু। কিন্তু আজ কেন এদের এই হাহাকার? কেন এই অসহায় মানুষগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আর্তনাদ করছেন? কেন তারা সরাসরি দাবি করছেন হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, নয়তো আমাদের হাতে বিষের বোতল কিংবা গলায় দেওয়ার জন্য দড়ি তুলে দিন? আপনি কি জানেন এই কান্নার নেপথ্যে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? কিভাবে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাঁতাকলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের সর্বনাশ হয়ে যাচ্ছে? চলুন আজ ডিপথ নিউজের এই পর্বে আমরা গভীরে গিয়ে জানার চেষ্টা করি এই নির্মম সত্যের আসল চেহারাটা। একবার ভাবুন তো, এই যে মানুষগুলো কান্নাকাটি করছেন, এদের জীবনের পুঁজি বলতে আসলে কি আছে? আপনি কি জানেন এদের অধিকাংশই গ্রাম্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদে লোন নিয়ে খামারির কাজ শুরু করেছেন। কেউ কেউ আবার নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বল, সেই জীবনভর জমানো সোনার গয়নাগুলো বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। এবার প্রশ্ন হলো, একটা গরু পালতে কত খরচ হয় জানেন? সারাটা বছর ধরে এই মানুষগুলো দিন রাত এক করে খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খামারের খরচ, ওষুধের খরচ, পরিচর্যার খরচ, সব মিলিয়ে খরচের খাতাটা এতটাই লম্বা হয় যে আপনি ভাবতেও পারবেন না। তাহলে এত সব হাড় ভাঙা পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো কিসের জন্য অপেক্ষা করে থাকেন? তারা সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটা নির্দিষ্ট সময়ের দিকে, এবং সেটা হলো কোরবানির ঈদ।
কেন এই সময়টা এত গুরুত্বপূর্ণ তাদের কাছে? কারণ তাদের একমাত্র আশা থাকে যে এই কোরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত গরুগুলো বিক্রি করে সামান্য কিছু মুনাফা করবেন। সেই মুনাফার টাকা দিয়ে কি করবেন তারা? সবার আগে শোধ হবে ব্যাংকের কিস্তি, মহাজনের ঋণ, তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, আর বাকি যেটুকু থাকবে তা দিয়েই কোনো মতে চলে যাবে পরিবারটার সারা বছর দুমুঠো অন্নের খরচ। আপনি হয়তো ভাবছেন, তাহলে সমস্যাটা কোথায়? এবারও তো কোরবানির ঈদ আসছে, তাহলে গরু বিক্রি না হওয়ার কি কারণ? এইখানেই লুকিয়ে আছে আসল থ্রিলার। শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির কারণে আজ এই দুমুঠো অন্নের পাতেই সরাসরি লাথি মেরেছে। কিভাবে? চলুন বুঝি। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ক্রেতাদের সমীকরণ একেবারে জলের মতো পরিষ্কার। আপনি কি জানেন তারা আসলে কি ভাবছেন? তারা বাস্তবটা খুব ভালো করেই বুঝতে পারছেন। একবার চিন্তা করুন, কোরবানির হাটে গিয়ে একজন মুসলিম যখন গরু কিনবেন, তখন তো তিনি নগদ টাকাটা ওই হিন্দু খামারির হাতেই তুলে দেবেন। খামারি তার কাঙ্ক্ষিত টাকা পেয়ে হাসি খুশি মুখে বাড়ি ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, আসল থ্রিলার তো শুরু হবে কখন? আসল থ্রিলার শুরু হবে ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। এবার মনোযোগ দিয়ে শুনুন। গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওত পেয়ে আছে কারা? উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গোরক্ষক আর রাজনৈতিক দলের অন্ধভক্তরা। তারা তো কেবল গরুটাকেই ছিনিয়ে নেবে না, সেই সঙ্গে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। এবার ভাবুন একজন মুসলিম ক্রেতার দৃষ্টিকোণ থেকে, আপনি যদি তাদের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? গরুর বদলে হয়তো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা সম্ভব, ধর্মের বিধানও তা অনুমোদন করে। কিন্তু একবার যদি প্রাণটা চলে যায় তবে তো আর সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই মুসলিমরা এবার অত্যন্ত ঠান্ডা মাথায় কি সিদ্ধান্ত নিয়েছেন জানেন? জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরু কিনতে যাবেন না, ছাগল বা মহিষ দিয়েই তারা এবার ধর্মীয় আচার পালন করবেন। আর ঠিক এই একটি মাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। কেন বলছি জানেন? গরুর হাটে ক্রেতা নেই, সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু দাম জিজ্ঞেস করার মতো কেউ নেই। খামারিদের চোখের সামনে অন্ধকার নেমে আসছে। আপনি কি কল্পনা করতে পারেন একজন খামারির মানসিক অবস্থা এখন কেমন? তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাউমাউ করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তারা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের কাছে সরাসরি দাবি করছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, অথবা গলায় দেওয়ার জন্য এক গাছি দড়ি দিন। এই হাহাকার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি ক্ষুধার্ত পেটের আর্তনাদ। কেন এত মরিয়া হয়ে উঠেছেন তারা? কারণ গরু বিক্রি না হলে ব্যাংকের ওই পাহাড় পরিমাণ ঋণ শোধ হবে না। আর ঋণ শোধ না হলে কি হবে জানেন? ব্যাংকের রিকভারি এজেন্টরা এসে এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে। বাপ দাদার ভিটেমাটি সব নিলামে উঠবে। কুরবানি বন্ধ ঘোষণা দিল বাংলার মুখ্যমন্ত্রী যে 14 বছরের নিচে গরু জবাই করা যাবে না। কোথায় সেই কাসেম সিদ্দিকী ভাইজান? কোথায় আব্দুল মাতিন সাহেব? আজকে তাদের মুখে কথা নেই কেন? একটাই বিধায়ক কথা বলছে, সেটা হলো নওশাদ সিদ্দিকী। এনারাই তানাকে বিজেপির দালাল বলেছিল। আজ কয়েকদিন ধরে দেখছি আমার হিন্দু ধর্মের মা, বাপ, ভাই তারা সোশ্যাল মিডিয়াতে এসে হাও হাও করে কাঁদছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসে আমার আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ করেছি, আমরা সোনা বন্ধক দিয়েছি, জমি বন্ধক দিয়েছি, আমরা এই যে ব্যবসাটা চালাই, আজকে আমাদের ব্যবসাটা বন্ধ, আমরা কি খাবো, বাঁচবো কিভাবে? একটা হিন্দু বাপ মারা গেল। এই গরু খাওয়া বন্ধ করার যেদিন থেকে ঘোষণা হলো তার 2-1 দিন পরে একজন হিন্দু বাপ, খাটাল মালিক, গলায় দড়ি দিয়ে মারা গেল। আজকে সেই বাপটা মরে যাওয়াতে তার পরিবারটা পথে বসে গেছে। সব থেকে বড় বিষয় হলো এটাই, স্বাধীনতার পর থেকে আমরা কখনো ভাবিনি যেরকম একটা দিন আসবে যে মুসলিমদের পবিত্র যে কুরবানির ঈদের যে উৎসব, যে পশুকে আমরা আল্লাহর রাস্তায় জবাই করি, সেটাকে কোনো সরকার ক্ষমতাতে এসে গদিতে বসে সেইটাকে বন্ধ করবে এই আশাটা আমরা কখনো রাখিনি। তবে হ্যাঁ, গরু কুরবানি দেওয়াটা বন্ধ করলে মুসলমানের কোনো ক্ষতি হবে না। কারণ আমাদের যে কুরবানি গরুই দিতে হবে, যে গরু কুরবানি না দিলে আমাদের কুরবানি হবে না সেটা নয়। যারা প্রকৃত কুরবানি দেয়, যারা কুরবানি দেওয়া মানুষ, যাদের ওপরে কুরবানি ওয়াজিব, তারা কোন পশুকে কুরবানি করতে হবে জানে। আজকে গরু বন্ধ করে দিয়েছে কুরবানি দেবো, আমরা খাসি দেবো, বকরি দেবো, আরও অনেক হালাল পশু আছে সেগুলো আমরা কুরবানি করব। যে গরু করতে হবে সেটা তো মানে আমাদের জন্য ফরজ নয়। আর দ্বিতীয় কথা হলো, আজকে যে কুরবানি গরুটা বন্ধ করে দেওয়া হয়েছে, এতে লাভ কাদের হচ্ছে আর লস কাদের হচ্ছে? মুসলমানের এতে লসও নেই, লাভও নেই। বাস্তব আমি গতকালকে দেখছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমেই, ভাঙড়ের কোনো একটা গ্রামে একজন মানুষ গলায় দড়ি দিয়ে মরে গেছে। সে কে? তার ধর্মটা কি? আমি এখানে ধর্ম দেখতে আসিনি, আর আমি ধর্ম দেখি না।
সে একটা ভারতের বাংলার নাগরিক, সে একজন আমার দেশের মানুষ, আমার বাংলার একজন আমাদের ভাই মারা গেছে। এটাই আমাদের আঘাত, এটাই আমাদের মনে কষ্ট। অবশ্যই বাংলার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে ওনাকে সাধুবাদ জানাই। তবে আমি এতটুকু ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি নিরপেক্ষতাভাবে আপনি বিচার করুন। বিগত দিনে যে সরকার ছিল তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আপনি অন্যায় করলে চুপ থাকবে এটা মেনে নেবেন না। আপনিও যদি অন্যায় করেন সংবিধান বিরোধী। দর্শক আপনারা যা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেক কিন্তু অনেক কথা বলতেছি। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী ড্রাইভারের বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।